হ্যালো এভরিওয়ান, আমি সম্ভাবনা। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রুপ 16 এলিমেন্টস, যেগুলো আমরা করছিলাম পি ব্লকের আন্ডারে। আজকে তার সেকেন্ড ক্লাস নিয়ে হচ্ছে আমরা এসেছি। তার সেকেন্ড ক্লাসে কিছু টপিক আজকে আমরা ডিসকাস করব, যার মেন ফোকাসটা আমাদের প্রিলিমিনারি থাকবে কার উপরে? অক্সিজেনের উপর। তো আজকের ক্লাসটা আমরা স্পেশালি ডেডিকেট করছি কাকে? অক্সিজেন। ঠিক আছে। তো অক্সিজেনের বিভিন্ন ধরনের ধর্ম বা অক্সিজেনের বিভিন্ন ধরনের তোমার কিরকম যৌগ অক্সিজেন গঠন করছে সেই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে আমরা ডিসকাস করবো। ঠিক আছে। তো ক্লাস স্টার্ট করার আগেই বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা যেন খুব ইজিলি পেয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে। তো ফার্স্টে আমরা যেটা বললাম, আজকে আমরা কি নিয়ে স্টার্ট করছি? অক্সিজেন। আজকে হিরো কে তাহলে? অক্সিজেন। রাইট, ওকে। তো অক্সিজেন আমরা কি জানি যে অক্সিজেন হচ্ছে আমাদের যে গ্রুপ 16 এলিমেন্ট, যেটা সেই গ্রুপ 16 এলিমেন্টের ফার্স্ট এলিমেন্ট। রাইট। তো গ্রুপ সিক্সটিন এলিমেন্টের ফার্স্ট হচ্ছে আমাদের অক্সিজেন। তো আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের হচ্ছে তোমার বাকি যে তোমার এলিমেন্ট গুলো রয়েছে গ্রুপ 16-এ, তাদের তুলনায় অক্সিজেন একটুখানি ডিফারেন্ট আচরণ করে। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু আগেও তোমার দেখেছি যে গ্রুপ 15-এর ক্ষেত্রে আমরা দেখেছি, 14-এর ক্ষেত্রে, প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা গ্রুপের যে ফার্স্ট এলিমেন্টটা হয়, সেই ফার্স্ট এলিমেন্টটা কিন্তু তোমার কিছুখানি এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখায়, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু তোমার বাকি যে গ্রুপটা, সেই গ্রুপের সাথে কিন্তু মেলে না। মানে অক্সিজেনের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কেন এই ডিফারেন্স গুলো কেন হচ্ছে, এই জিনিসগুলো আমরা কেন দেখতে পাচ্ছি। তো অক্সিজেনের ক্ষেত্রে এই তোমার অদ্ভুত আচরণগুলো দেখা যায়, তার মেন কারণ হচ্ছে যে গ্রুপের বাকি যে এলিমেন্ট গুলো আছে সেটার তুলনায় অক্সিজেনের আকারটা কি, অক্সিজেনের আকারটা কিন্তু আমাদের অনেকটাই ছোট। এবার যেহেতু অক্সিজেনের আকারটা অনেকটা ছোট, সেজন্য বাকি এলিমেন্ট গুলোর থেকে এটার মধ্যে কিছুটা ডিফারেন্স আমরা দেখতে পাই। আর আকার ছোট, তার সেটার সাথেই আমরা কম্পারেটিভলি কি বলতে পারি, যেটা হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতাটা। তড়িৎ ঋণাত্মকতাটা কি অত্যন্ত বেশি, মানে এটাকে আমরা আগের ক্লাসে কি বলেছিলাম, যে তোমার সব থেকে বেশি যে তড়িৎ ঋণাত্মকতার বিচারে যদি আমরা দেখি, তো সেকেন্ড নাম্বারে এটা হচ্ছে আসছে। মানে এটা সেকেন্ড এমন একটা এলিমেন্ট যার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার সব থেকে বেশি। রাইট, এটা আমরা দেখেছিলাম, ওকে। তারপরে কি হচ্ছে যে এটার মধ্যেও কোনো কিন্তু ফাঁকা ডি অরবিটাল নেই। আমরা দেখেছিলাম যে তোমার বাকি যে এলিমেন্ট গুলো, সালফারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোনো ডি ইলেকট্রন থাকে না, কিন্তু সালফারের ক্ষেত্রে একটা ফাঁকা ডি অরবিটাল থাকে, রাইট। তো সেই জন্য সালফার কি করতে পারে, সালফার সেই ডি অরবিটাল দিয়ে দিয়ে কি করতে পারে, পিপাই পিপাই তোমার বন্ধন গঠন করতে পারে। যেটার মধ্যে হচ্ছে পিপাই টিপাই বন্ধনটা সালফারের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রং হয়, কারণ পি আর ডি যে তোমার অরবিটাল গুলো, সেটার সাইজটা মোটামুটি কম্প্যাটেবল হয়। ঠিক আছে, সেজন্য তাদের যে টিপাই টিপাই যে বন্ধনটা, সেই টিপাই টিপাই বন্ধনটা কিন্তু ভালো মতন করে হতে পারে। কিন্তু আমরা যেটা বাকিগুলোর ক্ষেত্রে দেখলাম, যে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার পি ব্লকের পি যে অরবিটাল আর ডি যে অরবিটাল, এই পি আর ডি অরবিটালের মধ্যে তোমার কি হয়ে যাচ্ছে, যে সাইজটা যেহেতু কম্প্যাটেবল না, সেজন্য বাকি এলিমেন্ট গুলোর ক্ষেত্রে সেই পিপাই টিপাই বন্ধনটা অতটা বেশি ভালো হতে পারছে না, যতটা সালফারের ক্ষেত্রে হতে পারছে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে তোমার অক্সিজেনের ক্ষেত্রে তো এটার কোনো গল্পই নেই, কারণ অক্সিজেন তো ডি অরবিটাল নেই, তাই না? অক্সিজেন কি করতে পারে, অক্সিজেন আমাদের করতে পারে হচ্ছে পিপাই 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 বন্ধন করতে। কারণ কি, যে অক্সিজেনের যে পি অরবিটাল গুলো, সেই পি অরবিটাল গুলো কি সাইজটা কম্প্যাটেবল, সেজন্য সেখান থেকে ওরা ওভারল্যাপিং করে পিপাই পিপাই বন্ধন কি হচ্ছে গঠন করতে পারছে। যেটাও বাকিগুলোর ক্ষেত্রে একটা প্রবলেম, কারণ যেহেতু পি অরবিটাল গুলো ওদের সাইজটা কিন্তু অনেকটা বড় হয়ে যায়, ওই জন্য পি অরবিটাল গুলো নিজেদের মধ্যে তোমার বন্ধন করতে পারে না। এই জিনিসগুলো হচ্ছে অক্সিজেনের একটা তোমার ডিফারেন্স ডিফারেন্স ক্রিয়েট করে অক্সিজেনের সাথে বাকি যে এলিমেন্ট গুলো রয়েছে, সেই বাকি এলিমেন্ট গুলো। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, যে আমরা অক্সিজেনের অক্সাইড করব। অক্সাইড আমরা জানি, রাইট, আমরা প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে যখনই আমরা কোনো গ্রুপ করি, সেই গ্রুপের আমরা অক্সাইড পেই, সেই গ্রুপের আমরা অক্সাইড গুলোকে জানার চেষ্টা করি। আর অক্সাইডের মধ্যে অক্সাইড ইজ নাথিং উইদাউট অক্সিজেন, রাইট। তো ওই জন্য আমাদেরকে যখন আমরা অক্সিজেন পড়ছি, বাকি এলিমেন্ট গুলোর ক্ষেত্রেই আমরা এত অক্সাইড পড়ে এসেছি, তো সেজন্য আমাদের কিন্তু অক্সিজেনের অক্সাইডটা আমাদেরকে ডেফিনেটলি পড়তে হবে, তাই না? তো আমাদের যে অক্সাইড গুলো আছে, সেখানে সেই জিনিসগুলোকে আমরা একটা একটা করে দেব। আচ্ছা, এবার বলছে যেটা, যে পর্যায় সারণীর বেশিরভাগ মৌলই ধাতু হোক বা অধাতু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি করে, অক্সাইড গঠন করে।
এটা আমরা জানি যে বিভিন্ন ধরনের ধাতু বা অধাতু বা যে সমস্ত এলিমেন্ট গুলো রয়েছে পর্যায় সারণীতে, সেই পর্যায় সারণীর বেশিরভাগ এলিমেন্টই কিন্তু আমার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে গিয়ে কি গঠন করে? অক্সাইড গঠন করে। ঠিক আছে? তো ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সরল অক্সাইড। সেটা কি? সরল অক্সাইড। আচ্ছা, এবার অ্যাসিড আর ক্ষারক ধর্মের উপরে আমাদের বেস করে আমরা অক্সাইড, সরল অক্সাইড যেগুলো হয় সেগুলোকে চারটা ভাগে ভাগ করতে পারি। কার উপরে ডিপেন্ড করে আমরা সরল অক্সাইডকে ভাগ করতে পারি? অ্যাসিড আর ক্ষার ধর্মের উপরে ভিত্তি করে। অ্যাসিড আর ক্ষার ধর্মের উপরে ভিত্তি করে আমরা কি করতে পারি? আমরা সরল অক্সাইডকে তোমার চার ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? তো আমরা এক এক করে দেখবো। তো ফার্স্ট ভাগ কি? ফার্স্ট হচ্ছে আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড কি হয়? যেই অক্সাইড গুলো, ভালো করে শুনবে, যেই অক্সাইড গুলো জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, অ্যাসিডিক ক্যারেক্টার দেখায়, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি আম্লিক অক্সাইড। আমি কি বললাম? যে সমস্ত অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, তাদের আম্লিক অক্সাইড বলে। বোঝা গেল কথাটা? কিন্তু যে সমস্ত অক্সাইড গুলো আমরা দেখতে পাবো যেটা জলের সাথে তোমার বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে আম্লিক অক্সাইড। একটা উদাহরণ নিই, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড জলের সাথে রিয়াক্ট করলো, কি তৈরি করবে? H2CO3। এর নাম কি? কার্বনিক অ্যাসিড। এর নাম কি? কার্বনিক অ্যাসিড। অ্যাসিড কোনটাকে বলছি, ক্ষার কোনটাকে বলছি, আই হোপ এতটুকু তো ক্লিয়ার এতদিনে, তাই না? তো এটাকে আমরা কি বলছি? কার্বনিক অ্যাসিড। যেমন ধরো আর আমরা নিতে পারি, যেমন ধরো P4O10। ওকে, এটার সাথে ধরো আমরা জল নিলাম, তাহলে এটার রিয়াকশনে আমরা কি পাবো? H3PO4। এটা কি? ফসফরিক অ্যাসিড। বোঝা গেল? এবার কি বলছে যে কার্বন, সালফার আর ফসফরাসের মতো অধাতুর অক্সাইড গুলি হচ্ছে আম্লিক অক্সাইড। কার্বন, সালফার আর ফসফরাসের মতো যে অধাতু রয়েছে, সেই অধাতুর অক্সাইড গুলো আমাদের কি? আম্লিক অক্সাইড। দেখো, কার্বনের অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আমরা পেলাম, ফসফরাসের অক্সাইড পেলাম, এবার আমাদের কি বাকি আছে? সালফারের অক্সাইড। চলো সালফারের অক্সাইডের একটা উদাহরণ দেখি। যেমন ধরো সালফারের অক্সাইড, কমন এক্সাম্পল সালফার ডাই অক্সাইড। জলের সাথে বিক্রিয়া করাচ্ছি, কি পাবো? H2SO3। H2SO4 কি হয়? সালফিউরিক অ্যাসিড। H2SO3 কি হবে? সালফিউরাস অ্যাসিড। সালফিউ, এক মিনিট দাঁড়াও, সালফিউরাস। বোঝা গেল? ওকে। এবার বলছে কিছু ধাতুর উচ্চ জারণ অবস্থা বিশিষ্ট অক্সাইড অম্লধর্মী হয়। কিছু ধাতু কি হয়? উচ্চ জারণ অবস্থা বিশিষ্ট অক্সাইড অম্লধর্মী হয়। একটা এক্সাম্পল নিই, যেমন ধরো উচ্চ জারণ স্তর বিশিষ্ট বলছে, যেমন ধরো আমরা নিলাম Mn2O7। এটা কি হয় তোমার? আম্লিক অক্সাইড বলছে। তাহলে এটাকে যদি আমরা জলের সাথে রিয়াক্ট করাই, তাহলে আমরা কি পাবো? HMnO4। এটার নাম হচ্ছে পারম্যাঙ্গানিক অ্যাসিড। পারম্যাঙ্গানিক অ্যাসিড। ক্লিয়ার?
এবার ধরো যদি আমরা আরেকটা উদাহরণ নিই, ধরো ক্রোমিয়ামের একটা উদাহরণ নিই, ধরো ক্রোমিয়াম CrO3, ঠিক আছে, ক্রোমিয়ামের অক্সাইড নিচ্ছি, তার সাথে আমরা জলের বিক্রিয়া করাই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে এইচ H2Cr4, নেট H2Cr4, এটার নাম হচ্ছে ক্রোমিক অ্যাসিড। বুঝা গেল এতদূর? নেক্সট আমরা দেখি কি বলেছে, যে আম্লিক অক্সাইড ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায় কি তৈরি করে, লবণ আর জল উৎপন্ন করে। আমরা জানি যে অ্যাসিড আর বেসের রিয়াকশনে কি হয়, লবণ আর জল। কিন্তু এখানে ওরা বলছে যদি আমরা কোনো একটা আম্লিক অক্সাইড নিই, সেই আম্লিক অক্সাইডকে যদি আমরা ক্ষারকের বিক্রিয়া করি, সেই ক্ষারকের বিক্রিয়া আমরা কি পাবো, আমরা লবণ পাবো, তার সাথে জল পাবো। চলো দেখি। তাহলে আমরা এখানে একটা আম্লিক অক্সাইড পেয়েছি SO2, রাইট? ধরো এটার সাথে আমরা NaOH এর রিয়াকশন করাচ্ছি, তাহলে কি পাওয়া উচিত, লবণ আর জল। তাহলে আমরা কি পাচ্ছি, Na2SO3, লবণ তার সাথে জল। ধরো আমরা আরেকটা নিচ্ছি কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের সাথে আমরা NaOH এর রিয়াকশন করছি, তাহলে আমরা কি পাবো, Na2CO3 প্লাস H2। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে বুঝতে পারলাম। ওকে, তাহলে এটা আমাদের কিসে গেল, এটা হচ্ছে আমাদের গেল আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড তাহলে আমাদের কাছে ক্লিয়ার। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। এবার আম্লিক অক্সাইড আমরা যেমন দেখলাম যে যেগুলো জলের সাথে বিক্রিয়া করে তোমার কি তৈরি করছে, অ্যাসিড তৈরি করছে, সেগুলোকে আমরা বলছি হলো আম্লিক, তাই না, সেগুলোকে আমরা বলছি হলো আম্লিক অক্সাইড। এবার ক্ষারকীয় অক্সাইড তাহলে কি হবে, যারা জলের সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, তাহলে কি হবে, যারা জলের সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, যারা জলের সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তারা কি, তারা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। যেমন ধরো একটা ক্ষারকীয় অক্সাইডের আমরা উদাহরণ দিচ্ছি, ধরো Na2, ঠিক আছে, এটার সাথে যদি আমরা জলের বিক্রিয়া করি তাহলে কি হবে, NaOH। আমরা এটার সাথে জলের বিক্রিয়া করি তাহলে কি তৈরি হবে, NaOH। বোঝা গেল? তারপরে যেমন ধরো যদি আমরা বলি ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা যদি জলের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে, MgOH হোল টুয়াইস। তাহলে যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, এটা যদি জলের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে, CaOH হোল টুয়াইস। তাহলে এরকম করে যেগুলো হচ্ছে বিক্রিয়া করে ক্ষারক তৈরি করছে বা ক্ষারকীয় ধর্ম প্রদর্শন করছে, সেগুলোকে আমরা কি বলবো, ক্ষারকীয় অক্সাইড বলবো। ওকে, নেক্সট যেটা বলছে যে ক্ষারকীয় অক্সাইড যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে লবণ আর জল উৎপন্ন করে। আমরা দেখলাম যে যেটা আমাদের আম্লিক অক্সাইড সেটা যদি আমাদের ক্ষারকের সাথে বিক্রিয়া করে তাহলে লবণ আর জল উৎপন্ন করছে। তাহলে এখন আমাদেরকে কি দেখতে হবে, যে ক্ষারকীয় অক্সাইড যদি জলের সাথে বিক্রিয়া করে, মানে সরি, ক্ষারকীয় অক্সাইড যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে, লবণ আর জল। আচ্ছা, তাহলে আমরা ক্ষারকীয় অক্সাইড এখানে কি দেখলাম, ধরো আমরা MgO নিচ্ছি, এর সাথে আমরা ধরো নিলাম হচ্ছে H2SO4, তাহলে কি উৎপন্ন করবে, লবণ আর জল। লবণ কি হবে, MgSO4, জল H2। তারপরে যেমন ধরো যদি আমরা নিই Na2O, এটার সাথে আমরা নিলাম HCl, ঠিক আছে, তাহলে কি তৈরি হবে, তাহলে তৈরি হবে হচ্ছে NaCl প্লাস H2। তাহলে এই ধরনের আমরা বিক্রিয়া কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের কোনো একটা ক্ষারকীয় অক্সাইড থাকবে, সে কিন্তু অ্যাসিডের সাথে যখন রিয়াক্ট করবে, অ্যাসিডের সাথে রিয়াক্ট করে সে লবণ আর জল দিচ্ছে। আর যখন আমাদের কোনো একটা আম্লিক অক্সাইড হবে, সেই আম্লিক অক্সাইডটাও কিন্তু আমাদের যখন কোনো একটা ক্ষারকের সাথে বিক্রিয়া করছে, সে কিন্তু কি দিচ্ছে, লবণ আর জল দিচ্ছে। বোঝা গেল এতদূর? আই হোপ এতদূর ক্লিয়ার আছে। নেক্সট নেক্সট হচ্ছে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কি, যে অক্সাইড গুলো তোমার
ক্ষারের মতন আচরণ করবে, আবার অ্যাসিডের মতো আচরণ করবে। মানে যারা জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার ও অ্যাসিড উভয় প্রস্তুত করে, তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো যে উভধর্মী অ্যাক্টিভ। যেমন ধরো, যেই আমাদের তোমার এলিমেন্ট গুলো আছে যেগুলো ধাতু আর অধাতুর তোমার মাঝামাঝি স্থানে অবস্থান করছে, এই ধরনের যে এলিমেন্ট গুলো আছে তারা কিন্তু উভধর্মী অক্সাইড দেখা যাবে। যেমন ধরো তোমার অ্যালুমিনিয়াম, ধরো অ্যালুমিনিয়ামের একটা অক্সাইড হয়ে গেল Al2O3। যেমন জিঙ্ক ধরো, জিঙ্ক অক্সাইড, তারপরে লেড ধরো। তো এই ধরনের এলিমেন্ট গুলো যখন অক্সাইড গঠন করছে, সেই অক্সাইড গুলো কি হয়ে যাচ্ছে? সেই অক্সাইড গুলো হয়ে যাচ্ছে হলো ধর্মী অক্সাইড। বোঝা গেল? নেক্সট হচ্ছে প্রশম অক্সাইড। প্রশম অক্সাইড কি? যারা কারোর সাথেই কোনো রিয়াকশন করছে না, যারা জলের সাথে রিয়াকশন করে না তোমার ক্ষারধর্মী দেখাচ্ছে, ক্ষার ধর্ম দেখাচ্ছে, নাকি অ্যাসিডের ধর্ম দেখাচ্ছে, তারা হচ্ছে প্রশম অক্সাইড। তাহলে কি বলছি? যারা জলের সাথে বিক্রিয়ায় ক্ষার ধর্ম বা অ্যাসিড ধর্ম কিছুই দেখায় না, কিছুই দেখায় না, তারা কি? তারা হচ্ছে প্রশম অক্সাইড। মানে একটা খুব ভালো প্রশম অক্সাইড কি? একটা ভালো প্রশম অক্সাইড হচ্ছে কার্বন মনোঅক্সাইড। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রশম অক্সাইডের মধ্যে পড়ছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের মিশ্র অক্সাইড। মিশ্র অক্সাইড আমরা কোনটাকে বলছি? মিশ্র অক্সাইড কি বলছে দেখো, যে দুটি সরল ধাতব অক্সাইড, যেগুলোকে আমরা বলবো যে যেগুলো দুটি ধাতুর ভিন্ন জারণ অবস্থায় আছে, এমন কোনো একটা যদি আমরা অক্সাইড নিই, তো সেই অক্সাইডের সমন্বয় আমাদের যে অবস্থাটা গঠিত হচ্ছে সেটাকে আমরা বলবো যে মিশ্র অক্সাইড। মানে কি? ধরো দুটো আমার সরল ধাতব অক্সাইড আছে, যেগুলোর দুটো ভিন্ন জারণ স্তর আছে। মানে যদি এ আমার একটা ধাতু হয়, তাহলে একটা ধরো এর +2 অক্সিডেশন স্টেটে আছে, একটা +3 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে এটা থেকে যে একটা +2 অক্সিডেশন স্টেটে আছে, একটা +3 অক্সিডেশন স্টেটে আছে, তাহলে এই দুটো জিনিসই যখন আমরা ধরো কোনো একটা ধাতুকে বিক্রিয়া করালাম, বিক্রিয়া করিয়ে নিয়ে সেই ধাতুটার আমরা দুটো অক্সিডেশন স্টেটই পাচ্ছি, +2 অক্সিডেশন স্টেটও পাচ্ছি, +3 অক্সিডেশন স্টেটও পাচ্ছি। তাহলে এইরকম একটা অবস্থায় যে ধাতুর অক্সাইডটাকে আমরা পাবো, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে মিশ্র অক্সাইড। মানে তোমার দুটো জারণ স্তরে কি আছে? মিশে গেছে। তো তুমি সেটাকে আমরা কি বলবো? মিশ্র অক্সাইড বলবো। আচ্ছা, এবার এখানে বলছি যে মিশ্র অক্সাইড একই সঙ্গে দুটি ধাতব অক্সাইডের ধর্মই কি করে? প্রদর্শন করে। মিশ্র অক্সাইড একসাথে দুটো ধাতব অক্সাইডের মতন কি করতে পারে? আচরণ করতে পারে। যেমন ধরো আমরা একটা উদাহরণ নিই, ধরো Fe2 Fe3O4, এটার নাম হচ্ছে ফেরোসো ফেরিক, ফেরোসো ফেরিক অক্সাইড। এবার ফেরোসোফেরিক অক্সাইডের সাথে যখন আমরা HCl এর বিক্রিয়া করাই, তখন আমরা কি পাই? আমরা পাই FeCl3, আর আমরা পাই FeCl2। তো সাথে আমরা জলও পাই, FeCl3ও পাই, FeCl2ও পাই। এবার আমরা জানি যে ক্লোরিনের তোমার অক্সিডেশন স্টেট কত? প্লাস -1। তাহলে সেই হিসেবে যদি FeCl3 হয়, তাহলে এখানে Feর ওপরে চার্জ কত আসছে? +3। তাহলে এখানে Fe কত জারণ আছে? +3 তে। আর এখানে কততে আছে? +2 তে। মানে এখানে আমরা +3 জারণ স্তরও দেখতে পাচ্ছি, +2 জারণ স্তরও দেখতে পাচ্ছি। তাহলে এই ধরনের যে অক্সাইড, এই ধরনের অক্সাইডকে আমরা কি বলবো? এই ধরনের অক্সাইডকে আমরা বলবো যে মিশ্র অক্সাইড। মানে এই যে অক্সাইড, এর থেকে একটা ফেরিক অক্সাইড ভেঙেছে, একটা ফেরাস অক্সাইড ভেঙেছে।
ঠিক আছে, এই দুটো থেকে ফেরিকটা থেকে ফেরিক ক্লোরাইড আর ফেরাসটা থেকে ফেরাস ক্লোরাইড, এরকম করে জিনিসটা হয়েছে। যার জন্য কি এই ধরনের যে অক্সাইড, এগুলোকে আমরা কি বলি, এ ধরনের অক্সাইডকে আমরা বলি হচ্ছে মিশ্র অক্সাইড। বোঝা গেল? ওকে। নেক্সট, নেক্সট বলছে যে অক্সাইড যেগুলো আছে এটার অ্যাসিড আর ক্ষারের যে ধর্মগুলো হবে তার একটা প্রবণতা দেয়, তার একটা ট্রেন্ড দেয়। ওই ট্রেন্ডটা কি, সেই ট্রেন্ডটা আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, তো কি বলছে যে পর্যায় সারণীর কোনো পর্যায়ে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে অক্সাইড গুলো কি হয়, ক্রমশ ক্ষারধর্মী থেকে উপধর্মী হয়, শক্তিশালী অম্লধর্মিতা লাভ করে। মানে বাঁ দিকের যে আমাদের পর্যায় সারণীর বাঁ দিকের আমাদের যে অক্সাইড গুলো আছে, সেগুলো কি হয়, ক্ষারধর্মী যেতে 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 কি হয়, তারপরে উভধর্মী হয়ে যায়। আর লাস্টের দিকে কি হয়ে যায়, একদম অম্লধর্মী। মানে বাঁ দিক থেকে ডান দিকে যদি আমরা যাই, তাহলে সেটা আস্তে আস্তে ক্ষারধর্মী থেকে কি হবে, অম্লধর্মী হতে থাকবে। এটা কখন হবে, যদি আমরা একটা পর্যায় বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাই। আর কি, কোনো পর্যায়ের গ্রুপ বরাবর যদি আমরা ওপর থেকে নিচে আসি, তাহলে অক্সাইডের আম্লিক চরিত্র কি পাবে, ক্রমশ হ্রাস পাবে, আর ক্ষারকীয় চরিত্র ক্রমশ বৃদ্ধি পাবে। এটা কখন, যখন আমরা একটা পর্যায়ে গ্রুপের ওপর থেকে নিচে নামবো, তখন কি হবে, আম্লিক চরিত্র, যেটা আম্লিক চরিত্রটা ক্রমশ আমাদের হ্রাস পাবে, আর ক্ষারকীয় চরিত্রটা কি হবে, ক্ষারকীয় চরিত্রটা কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। এরকম ট্রেন্ড থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। যেমন ধরো তোমার পরপর দুটো পর্যায়ে দুটো তোমাকে অক্সাইড দিয়ে বললো যে কোনটা বেশি হচ্ছে তোমার অম্লধর্মী হবে, বা কোনটা তোমার উভধর্মী হবে, বা ক্ষারধর্মী হবে, কি হবে, সেই ট্রেন্ডটা কি হবে, সেরকম কোয়েশ্চেন আমরা যখন কোয়েশ্চেন ডিসকাশন করবো তখন আমরা অবভিয়াসলি করবো, কিন্তু এই জিনিসটা, এই ট্রেন্ডটা কিন্তু আমাদেরকে ভালো মতো করে খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট, নেক্সট যেটা, যে অক্সিজেনের পরিমাণের ভিত্তিতে অক্সাইড গুলির শ্রেণী। আচ্ছা, অক্সিজেনের থেকে যে আমরা অক্সাইড পাচ্ছি, অক্সাইডের কিসের কিসের বেসিসে এই অক্সাইড গুলো কিরকম কিরকম ভাগ হচ্ছে, কোন ভাগের মধ্যে আমাদের কতগুলো ভাগ পড়ছে, সেগুলো কিভাবে হচ্ছে, তোমরা না একটা কাজ করবে, এটার একটা চার্ট বানাবে। ঠিক আছে, একটা চার্ট বানাবে। যেমন ধরো উপরে লেখা থাকলো যে অক্সাইড, এবার কিসের ভিত্তিতে অক্সাইড, সেটা চার্ট করলে, করে নিজে প্রত্যেকটা অক্সাইডের নাম লিখলে, লিখে সেটা একটা করে উদাহরণ দিলে, দিয়ে সেই উদাহরণটার একটা করে তোমার মানে রিয়াকশনও লিখলে, লিখে নিয়ে এরকম করে তোমরা যদি করো, তাহলে কিন্তু তোমার একটা যদি চার্টের মধ্যে প্রত্যেকটা অক্সাইড থেকে যায়, তাহলে কিন্তু যখন তোমরা সেটাকে রিভাইজ করবে পরীক্ষার আগে, তখন কিন্তু তোমাদের সেটা থেকে অনেকটা লাভ হবে, আর কি হবে, সময়ও কিন্তু অনেকটা বেঁচে যাবে। ঠিক আছে, আমরা জানি যে পরীক্ষার আগে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন দিতে গেলে আমাদের অনেকটা সময়ের দরকার হয়ে যায়, তাই না? তো এই অতটা সময় আমরা তখন দিতে পারবো না। সেজন্য তখন আমাদের এফেক্টিভ ওয়েতে তাড়াতাড়ি রিভিশন করার জন্য আমরা কি করবো, আমরা এরকম, আমরা যদি ধরো তোমার একটা কোনো আমরা চার্ট বানিয়ে নিই, তাহলে সেখান থেকে কিন্তু সেটা আমাদের অনেক বেনিফিট দেবে। ঠিক আছে, নেক্সট যেটা আমরা বলছিলাম যে অক্সিজেনের পরিমাণের ভিত্তিতে আমরা অক্সাইড গুলিকে কিরকম করে হচ্ছে ভাগ করতে পারি, মানে অক্সিজেনের পরিমাণটা কতটা সেটার বেসিসে আমরা ভাগ করব। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে স্বাভাবিক অক্সাইড। স্বাভাবিক অক্সাইড কাকে বলছে, যে যেই অক্সাইড গুলোর ক্ষেত্রে আমার অক্সিজেনের জারণ স্তরটা কত হবে, -2। ন্যাচারালি অক্সিজেনের জারণ স্তর -2 থাকে, রাইট? যেটাতে অক্সিজেনের জারণ স্তর কি থাকবে, -2। এবার এই কোন একটা ধরো কম্পাউন্ডের মধ্যে, এবার -2 স্টেটে যতগুলো অক্সিজেন থাকার উচিত, কিন্তু ততগুলো অক্সিজেনই থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো স্বাভাবিক অক্সাইড। যেমন ধরো যদি আমরা বলি যে কোনো একটা আহ যেমন ধরো আমরা যদি এক্সাম্পল নিই, নিলাম ধরো H2। ঠিক আছে, এবার -2 স্টেটে, ধরো -2 স্টেটে যতগুলো অক্সিজেন থাকা উচিত ততগুলো অক্সিজেনই থাকবে। এবার ওখানে হাইড্রোজেনের আমরা কি জানি, অক্সিজেন স্টেট +1, তাহলে দুটোর জন্য কি হয়ে যাবে, +2। তাহলে এটাকে, এই গোটাটাকে যদি আমাদের 0 করতে হয়, তাহলে আমাদের এক্স, যদি আমরা অক্সিজেনটাকে এক্স হয়, তাহলে এক্স এর মান কত হতে হবে, এক্স এর মান তাহলে আমাদের হতে হবে হচ্ছে -2। তাহলে -2 স্টেটে আমাদের যতগুলো অক্সিজেন থাকা উচিত ছিল, কটা থাকা উচিত ছিল, একটা, একটাই আছে। তাহলে এই ধরনের অক্সাইড গুলোকে আমরা কি বলবো, এই ধরনের অক্সাইড গুলোকে আমরা বলবো হচ্ছে তোমার স্বাভাবিক অক্সিজেন। আরো একটা উদাহরণ হতে পারে এটা, Na2। ঠিক আছে, এই ধরনের অক্সাইড গুলোকে আমরা কি বলবো, এই ধরনের অক্সাইড গুলোকে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক। নেক্সট যেটা আমাদের পড়বো, সেটা আমরা হচ্ছে পলি অক্সাইড।
পলি অক্সাইড কি? পলি অক্সাইড হচ্ছে যেই ধরনের অক্সাইড গুলোর ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল তো এখানে -2 সব ক্ষেত্রেই যে অক্সিজেন পলি হাইড্রোক্সাইড মানে পলি অক্সাইডের ক্ষেত্রে যে অক্সিজেন সব ক্ষেত্রেই তোমার -2 জারণ স্তর প্রদর্শন করবে এরকম কোনো ব্যাপার। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে -2 করা উচিত ছিল কিন্তু -2 করছে না, -1 করছে বা -1/2 করছে। আমরা বলেছিলাম যে অক্সিজেন হচ্ছে তোমার সব ক্ষেত্রে -2 ওখানে প্রদর্শন করবে না। তাহলে এই যে এখানে -1/2 বা -1 যে প্রদর্শন করছে, তাহলে এই যে জিনিসগুলো এগুলো কেন হচ্ছে? তো এইটার জন্য আমরা কি করি? আমরা পলি অক্সাইড বলি। এই পলি অক্সাইডের ক্ষেত্রে আমরা কি বললাম যে যতগুলো অক্সিজেন থাকা উচিত ছিল ততগুলো অক্সিজেন থাকছে না। আর সেগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তার যে আমাদের অক্সিডেশন স্টেটটা, ওই অক্সিডেশন স্টেটটা কিন্তু আমাদের -2 হচ্ছে না। সেখান থেকে কিন্তু আমাদের ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। তো এই ডিফারেন্সের বেসিসে এগুলোকে কত ভাগে ভাগ করা হয়? ৩ ভাগ। এটাকে ৩ ভাগে ভাগ করা হয়। কি কি? ফার্স্ট হচ্ছে পার অক্সাইড, সেকেন্ড হচ্ছে ডাই অক্সাইড, আর থার্ড কি? থার্ড হচ্ছে সুপার। তো এই ৩ ধরনের অক্সাইড আমরা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের পলি অক্সাইডের ভিতরে পড়ছে। তাহলে আমাদের এখন ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের পার অক্সাইড। তো চলো আমরা দেখি যে পার অক্সাইডটা আমাদের কি হচ্ছে। পারক্সাইড। পারক্সাইডে কি বলছে যে পারক্সাইডে দুটি অক্সিজেন পরমাণু একটি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। পারক্সাইড কি এটাকে কি বলা হয়? পারক্সাইড লিঙ্কেজ বা পারক্সাইড বন্ধন কি হয়? একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে একটা সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো পার অক্সাইড বন্ধন। এটাকে বলা হয় হলো পার অক্সাইড বন্ড। ঠিক আছে? এবার এই ক্ষেত্রে কি হয়? অক্সিজেনের জারণ অবস্থা কত হয়? -1। একটা উদাহরণ নিই। ধরো H2O2, H2O2, ঠিক আছে? এবার হাইড্রোজেনের আমরা কত জানি জারণ স্তর? +1। মানে দুটোর জন্য কত হবে? +2। অক্সিজেনের ক্ষেত্রে দুটো আছে তার মানে 2x ইকুয়ালস টু কত হয়ে যাবে? 0। তাহলে 2x ইকুয়ালস টু হয়ে যাবে -2, x ইকুয়ালস টু হবে হচ্ছে -1। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে অক্সিজেনের যে জারণ স্তর, জারণ স্তরটা কত? -1। অক্সিজেন জারণ স্তর হচ্ছে -1। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে পার অক্সাইড লিঙ্কেজ। কোনটাকে? অক্সিজেন অক্সিজেনের মধ্যে যখন একটা সমযোজী বন্ধন থাকবে সেটাকে আমরা বলবো পার অক্সাইড লিঙ্কেজ। আর এই ধরনের যে তোমার কম্পাউন্ড গুলো সেগুলোর ক্ষেত্রে অক্সিজেনের জারণ স্তর কত হয়? -1। যেমন আমরা একটা বললাম H2O2, তখন হতে পারে তোমার Na2H2O2 হতে পারে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে তোমার পার। নেক্সট হচ্ছে ডাই অক্সাইড। ডাই অক্সাইড কি? যেসব অক্সাইডে পার অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন থাকে, মানে যতগুলো অক্সিজেন পার অক্সাইডে ছিল সেম সংখ্যক অক্সিজেনও হচ্ছে আমাদের ডাই অক্সাইডে থাকবে, কিন্তু লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় এটা H2O2 উৎপন্ন করে না। ঠিক আছে? লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় এটা কি করে না? H2O2 উৎপন্ন করে না। পার অক্সাইডের সমপরিমাণ হাইড্রোজেন থাকে কিন্তু কি থাকে না? পারক্সো বন্ধন থাকে না। মানে অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে যে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধন কিন্তু থাকে না। বোঝা গেল কথাটা? আর এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা কত হয়? -2। এক্ষেত্রে এর জারণ সংখ্যা কত হয়? -2। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ নিই যে PbO2, তাহলে পিবির ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? পিবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হলো এখানে +4। তাহলে এটা যদি +4 হয়, এটা যদি x হয় তাহলে +4 +2x ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু কত হয়ে যাবে? -2। এটার গঠনটা কিরকম হয়? পিবি এদিকে দুটো, এদিকে দুটো। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়েছে ডাই অক্সাইড, যেখানে কিন্তু পারক্সো বন্ধন থাকছে না। ওকে? নেক্সট হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইডটা খুব ইন্টারেস্টিং। এই অক্সাইডটাতে কি হয়? যে এটা আমাদের O2, সেই O2 আয়ন থাকে, মানে O2 আয়ন বর্তমানে O2 আয়ন না, এটা হবে হচ্ছে
টু মাইনাস মাইনাস থাকে, O2 মাইনাস আয়ন হচ্ছে বর্তমান থাকে, এবং প্রতিটি অক্সিজেন পরমাণু জারণ সংখ্যা কত হয়? মাইনাস। প্রত্যেকটার ক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে? মাইনাস হাফ হবে। যেমন ধরো যদি আমরা একটা উদাহরণ নিই যে কে ও টু, একটা সুপার অক্সাইড, এখানে হচ্ছে কে প্লাস O2 মাইনাস, দেখো সেটাই বলেছে O2 মাইনাস আয়ন, যেটা O2 মাইনাস আয়ন হচ্ছে এখানে থাকে। আচ্ছা, এবার কে এর জারণ স্তর আমরা কি জানি? +1। এটা যদি আমরা এক্স ধরি তাহলে কি হবে? 2x + 1 = 0, মানে এক্স এর মান কত হয়ে যাবে? মাইনাস। তাহলে এই ধরনের যে সমস্ত অক্সাইড যেখানে আমাদের অক্সিজেনের তোমার অক্সিডেশন স্টেট কত হবে? -1/2, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো হচ্ছে তোমার সুপার অক্সাইড। সুপার অক্সাইডে কি বলছে? যে আয়নে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, 13টা থাকতে পারে, এখানে বলছে 13টা। তো সেটার জন্য কি হচ্ছে? এগুলো হচ্ছে পরাচুম্বকীয়। যদি আমাদের বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে কি হবে? এটা পরাচুম্বকীয় হয়ে যাবে, তাই আমরা এটা পড়েছি আগে। তো সেটাই আমরা হচ্ছে এখানে দেখতে পাবো। তাহলে এখানে আমরা তোমার অক্সিজেনের যেসব সমস্ত তোমার কোন কোন টাইপের হতে পারে সেটার বেসিসে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখলাম স্বাভাবিক অক্সাইড, আর আমরা দেখলাম হচ্ছে পলি অক্সাইড। যে পলি অক্সাইডের মধ্যে আমরা 3টে টাইপের অক্সাইড দেখলাম। একটা আমরা দেখলাম হচ্ছে তোমার পার অক্সাইড, একটা আমরা দেখলাম ডাই অক্সাইড, আর একটা আমরা দেখলাম সুপার অক্সাইড। বোঝা গেল? পার অক্সাইড আর সুপার অক্সাইড এর মধ্যে আমাদের ডিফারেন্সটা, বা পার অক্সাইড, ডাই অক্সাইড, সুপার অক্সাইডের মধ্যে ডিফারেন্সটা আমাদের কিসে হচ্ছে? ডিফারেন্সটা আসছে আমাদের অক্সিডেশন স্টেটে। আর পার অক্সাইড, আর ভালো করে দেখো এখানে যে পার অক্সাইড আর ডাই অক্সাইডের ক্ষেত্রে আমাদের অক্সিজেনের পরিমাণটা সেম থাকছে, অক্সিজেন কতটা থাকছে সেই জিনিসটা আমাদের সেমই থাকছে, কিন্তু এখানে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? যে পার অক্সো বন্ড, যেটা পার অক্সো লিঙ্কেজ যেটাকে আমরা বলছি, মানে অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে যে সমযোজী বন্ধনটা, সেই কোনো রকমের কোনো সমযোজী বন্ধন কিন্তু এখানে গঠন হচ্ছে না। বোঝা গেল কথাটা? নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে ওজন। ওজনকে আমরা কিরকম করে লিখি? O3। ওজনকে আমরা কিরকম করে লিখি? O3 হিসেবে লিখি। আচ্ছা, ওজন গ্যাস সম্পর্কে আমরা কয়েকটা তথ্য আগে থেকেই আমরা জেনে এসেছি। সেটা কি? যে ওজন গ্যাস কি করে? ওজন গ্যাস হচ্ছে আমাদের সূর্যের থেকে যে তোমার অতিবেগুনি রশ্মি যেটা পৃথিবীতে এসে পড়ছে, সেই ওজন গ্যাসকে, সেটা হচ্ছে সেই ওজন গ্যাস শোষণ করে নিচ্ছে। সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসছে, সেই অতিবেগুনি রশ্মিকে হচ্ছে ওজন গ্যাস শোষণ করে নিচ্ছে, যাতে সেটা পৃথিবীতে এসে মানুষ, পশু পাখি বা হচ্ছে তোমার ধরো গাছপালা, এগুলোর কোনো, এই সমস্তদের কোনো ক্ষতি যেন না করে। ঠিক আছে? এটার জন্য কি আছে? ওজোন স্তরটা হচ্ছে আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ার, সেই স্ট্র্যাটোস্ফিয়ারের বাইরের স্তরে আমরা ওজোন স্তরটাকে, বা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের, এটাগুলো আমরা জানি যে এটা বায়ুর এক একটা স্তর হয়, রাইট? এখানে আমরা ওজোন স্তরকে হচ্ছে দেখতে পাচ্ছি। ওজোন স্তরের আমরা একটা কাজ কি দেখলাম? যেটা অতিবেগুনি রশ্মিকে হচ্ছে শোষণ করে। ঠিক আছে? কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের ধরো আমাদেরই ক্রিয়াকলাপের ফলে, অনেক এসি ইউজ করার ফলে, ফ্রিজ ইউজ করার ফলে, বা গাড়ির ধোঁয়ার থেকে যে সমস্ত তোমার কম্পাউন্ড গুলো তৈরি হচ্ছে, সেটা ওপরে তোমার বায়ুর ওপরে গিয়ে কি করছে? যখন ওজোন স্তরের সাথে সেটা বিক্রিয়া করছে, করে সেটা কি করছে? ওজোন স্তরটাকে আস্তে আস্তে ক্ষয় করে দিচ্ছে, বা ওজোন স্তরটাকে আস্তে আস্তে ক্ষয় করে দিচ্ছে। যার জন্য আমরা অনেক ধরনের প্রিকশনারি মেথড ইউজ করছি, যাতে সেই জিনিসটা হচ্ছে আমাদের ফেস করতে না হয়। তো সেই জিনিসগুলোর জন্য ওজনটা কিন্তু, ওজন স্তরটা আমাদের হিউম্যানদের জন্য, বা যারা পৃথিবীতে আমরা বাস করছি, হিউম্যান হোক, অ্যানিমাল, প্লান্ট, যাই হোক, আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু ওজন স্তরটা একটা খুবই ইম্পর্টেন্ট, একটা খুবই ভাইটাল রোল কিন্তু প্লে করছে, রাইট? তো সেজন্য ওজনটাকেও কিন্তু, আমাদের ওজন স্তরটাকেও কিন্তু আমাদের পড়তে হবে। ওজন স্তরটা মানে ওজনটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে O3, তার মানে কি? এটা হচ্ছে তোমার অক্সিজেনের যে পরমাণু, অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত হচ্ছে, রাইট? এবার ওজনের যেটা হয়, ওজনের কি হয় একটা বলো তো? এটা খুবই একটা তোমার নীল রঙের একটা গ্যাস হয়, সেটা তোমার খুব একটা বেশ ঝাঁঝালো আষ্টে টাইপের গন্ধ হয়, নীল ঝাঁঝালো আষ্টে গন্ধ। তো এই জিনিসগুলো আমরা কিসের মধ্যে দেখতে পাই? ওজনের মধ্যে দেখতে পাই। তাহলে এবার আমরা ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে ওজনের প্রস্তুতি। তো ওজন আমরা কিরকম করে তৈরি করবো?
কি বলছে যে ওজোনাইজার এটা একটা মেশিন হয়। ওজোনাইজার মেশিন যদি আমরা শুষ্ক ডাই অক্সিজেনের সাথে নিঃশব্দ তড়িৎ ক্ষরণ হবে এটা, নিঃশব্দ তড়িৎ ক্ষরণ ঘটালে ওজন উৎপন্ন হয়। ঠিক আছে, যেমন ধরো যদি আমরা বলি যে টু থ্রি ও টু, ঠিক আছে, অক্সিজেন আছে। এবার এটাকে ধরো যদি আমরা এই যে তোমার যে সমস্ত আমাদেরকে কন্ডিশনস বলেছি, এই সমস্ত কন্ডিশনস যদি এটার উপরে আমরা অ্যাপ্লাই করি, তাহলে এটা কি হয়ে যাবে, টু ও থ্রি, মানে আমাদের ডাই অক্সিজেন থেকে এটা কি হয়ে গেল, ওজন। এটা কি ছিল, ডাই অক্সিজেন ছিল, ডাই অক্সিজেন থেকে এটা কি হয়ে গেল, ওজন। বোঝা গেল, তাহলে ডাই অক্সিজেন থেকে এটা আমাদের কিসে পরিণত হয়ে গেল, ওজনে তো হয়ে গেল। নেক্সট, আমরা যেটা দেখবো যে ওজনের রাসায়নিক ধর্মসমূহ। তো ওজন যেই ওজনের কথা আমরা বলছি, ওজন গ্যাসের কথা আমরা বলছি, সেই ওজনের রাসায়নিক ধর্মগুলো আমরা কি কি, সেগুলো হচ্ছে আমাদেরকে একটুখানি জেনে রাখতে হবে। আমাদের ডেইলি লাইফের ক্ষেত্রে, ডেইলি লাইফ যদি আমরা না বলি, হচ্ছে হয়তো তোমরা বলি যে আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে ওজন গ্যাস একটা খুবই তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তো সেটা একটা বৌদ্ধ ধর্মের মধ্যে চলে গেল। তো এবার আমাদের যেটা দেখতে হবে, আমাদের দেখতে হবে হচ্ছে ওজনের যেটা তোমার রাসায়নিক ধর্ম, যেগুলো ওজনের রাসায়নিক ধর্মগুলো আমাদের একটা একটা করে দেখবো। ওকে, ফার্স্ট যেটা বলছি সেটা হচ্ছে ওজনের বিয়োজন। ওজন গ্যাস কি হয়, ওজন তোমার খুব হাইলি তোমার মানে খুব তাড়াতাড়ি কি হয়, ওজন হচ্ছে তোমার বিয়োজিত হবে। এবার ওজনকে বিয়োজন করার জন্য আমাদের কি করতে হয়, তোমার একটা ক্যাটালিস্টের আমাদের হেল্প নিতে। ধরো এটা আমাদের O3 আছে, এবার এটাকেই আমরা, এবার O3 কে ধরো আমরা 443 মতো টেম্পারেচার দিলে আমার পিটি, হচ্ছে প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম এখানে কি হিসেবে নেওয়া হলো, প্ল্যাটিনাম নেওয়া হলো হচ্ছে এখানে আমাদের অ্যাজ এ ক্যাটালিস্ট, অনুঘটক হিসেবে। তাহলে এই বিক্রিয়াটাতে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে O2। বোঝা গেল, এই বিক্রিয়াটাতে আমরা কি পাবো, O2 পাবো। এবার যদি এটাকে আমরা ব্যালেন্স করতে চাই, তাহলে এটার আগে আমরা 2 করে দেবো, এটার আগে আমরা 3 করে দেবো। তাহলে এই জিনিসটা থেকে আমরা কি পাবো, আমরা ওজন হচ্ছে ওজন থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। আমরা অক্সিজেন থেকে ওজন গ্যাস যেমন তৈরি করা দেখলাম, তাহলে আমরা ওজন থেকে আবার অক্সিজেনও পাচ্ছি। এটা রিয়াকশনটা কিন্তু আমাদের খুব হাই টেম্পারেচারে উইথ দ্য হেল্প অফ ক্যাটালিস্ট হচ্ছে, রিয়াকশনটা কিন্তু ইজি অতটা হয় না। ওকে, নেক্সট যেটা, সেটা হচ্ছে ওজনের জারণ ধর্ম। কি বলছে যে দ্রুত বিয়োজিত হয়ে ডাই অক্সিজেন এবং পারমাণবিক অক্সিজেন উৎপন্ন করে। ওজন খুব তাড়াতাড়ি তোমার বিয়োজিত মানে হতে পারে, আর হয়নি কি উৎপন্ন করে, ডাই অক্সিজেন। আচ্ছা, কি উৎপন্ন করে, ডাই অক্সিজেন আর পারমাণবিক অক্সিজেন, এটা হচ্ছে ওজন উৎপন্ন করছে। আচ্ছা, ওজনের যে তোমার জারণ ধর্ম, এটা কিন্তু তোমার মানে বিজারিত হওয়ার যে তোমার ধর্ম, খুব তাড়াতাড়ি ওজন কিন্তু বিজারিত হতে পারে। এর বিজারিত হওয়ার ধর্ম কিন্তু ফ্লুরিনও প্রচন্ড তাড়াতাড়ি বিজারিত হতে পারে। তার সাথে কম্পিটিশন দিয়ে কিন্তু ওজনও আমাদের খুব তাড়াতাড়ি কি হয়, ওজনে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি বিজারিত হতে পারে। ওকে, তো বিজারিত হওয়াটা আমরা দেখি। আর কি বলছে যে এই পারমাণবিক অক্সিজেনই জারণ ক্রিয়া ঘটায়। আচ্ছা, আগে আমরা দেখি পারমাণবিক অক্সিজেনটা কিরকম করে তৈরি হয়েছে। আমরা দেখছি যে O3 যেটা, এটা খুব তাড়াতাড়ি বিজারিত হয়ে কি বিয়োজিত হয়, হইলে কি তৈরি হয়, O2, তার সাথে তৈরি হয় হচ্ছে oxygen। এবার এই যে এটা হচ্ছে আমাদের ডাই অক্সিজেন, এটা হচ্ছে পারমাণবিক গ্যাস। কিন্তু এই পারমাণবিক অক্সিজেনটা কিন্তু আমাদের জারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে। বোঝা গেল। নেক্সট, বলছে যে বিভিন্ন ধরনের যে যৌগ, সেই যৌগের জারণটা হচ্ছে কিরকম করে করে। আমরা জারণ দেখলাম, আমরা বললাম যে এটা হচ্ছে তোমার এটার জারণটা বিয়োজিত হয়ে যায়, খুব তাড়াতাড়ি বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে গিয়ে কি হয়, ডাই অক্সিজেন আর পারমাণবিক অক্সিজেন তৈরি করে। তারপরে কি এটার জারণ ধর্মটা কিরকম করে হচ্ছে, বা এটা কি কি কোন কোন জিনিসকে
জারণ করে কিসে পরিণত করতে পারে সেটা আমরা একটু দেখি। ওজোন হচ্ছে কি ফেরাস লবণকে ফেরিক লবণে পরিণত করে, লেড সালফাইডকে লেড সালফেটে পরিণত করে, নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে, হাইড্রোক্লোরিক, হাইড্রোক্রোমিক আর হাইড্রো আয়োডিক অ্যাসিড কি করে যথাক্রমে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিনে পরিণত করে। বোঝা গেল? দেন কি করছে, আয়োডাইডকে আয়োডিনে পরিণত করছে, ফেরোসায়ানাইডকে ফেরোসায়ান, এর কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গানেটকে পার ম্যাঙ্গানেটে পরিণত করছে, গুঁড়ো কেওএইচ কে হচ্ছে পটাশিয়াম ওজোনেটে পরিণত করছে, আম্লিক স্ট্যানাস ক্লোরাইডকে স্ট্যানিক ক্লোরাইডে পরিণত করছে। তো এই ধরনের বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনেক ধরনের জারণ হচ্ছে কি করতে পারছে, O3 কিন্তু করতে পারছে। তাহলে আমরা একটা উদাহরণ দুটো উদাহরণ নিয়ে দেখি। তো ফার্স্ট টাইম যেটা দেখি যে ওজোন হচ্ছে ফেরাস লবণকে কি করে ফেরিক লবণে হচ্ছে কনভার্ট করছে। তো ফার্স্ট যেটা আমরা দেখবো যে ফেরাস লবণকে কি করে ফেরিক লবণে কনভার্ট করছে। ধরো আমরা নিলাম FeSO4 আর তার সাথে ধরো যদি আমরা নিয়ে থাকি তোমার H2SO4 আর আমরা নিলাম হচ্ছে O3। তাহলে ভালো করে দেখো FeSO4, SO4 এর SO4 একটা মূলক, রাইট? SO4 মূলকের আমাদের উপরে চার্জ কত আছে, -2। তাহলে এটার জন্য Fe এর উপরে কত চার্জ করবে, +2। তাহলে এটাকে যদি আমরা ধরো রিয়াক্ট করি, রিয়াক্ট করলে আমরা কি পাবো, Fe2SO4 হোল থ্রাইস, তার সাথে আমরা পাবো হচ্ছে জল আর অক্সিজেন গ্যাস। তাহলে এটার ক্ষেত্রে এটার চার্জটা ছিল হচ্ছে +2, এটার ক্ষেত্রে কত হয়ে গেল, +3। তাহলে আমরা কি দেখতে পেলাম, এটা জারণ হচ্ছে আমরা দেখতে পেলাম। নেক্সট যেটা আমরা এখানে দেখেছিলাম কি যে লেড সালফাইডকে লেড সালফেটে পরিণত করে। ওকে, লেড সালফাইড কি হবে, PbS। এর সাথে যদি আমরা ওজোন গ্যাসের বিক্রিয়া করাই তাহলে আমাদের কি তৈরি হবে, PbSO4 আর তার সাথে অক্সিজেন, তার সাথে কি তৈরি হবে, অক্সিজেন। তাহলে এই রিয়াকশনটাও কি, এটাও আমরা জারণের মধ্যে দেখতে পাচ্ছি। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো আমরা কি হচ্ছে, আমরা যৌগের ক্ষেত্রে অক্সিজেনের অক্সিজেন, কোন অক্সিজেনটা, পারমাণবিক অক্সিজেন, যেটা আমরা এই যে তোমার O3 বিয়োজনের ফলে পাচ্ছি, এটার জন্য দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা তাহলে কি করব, নেক্সট হচ্ছে অধাতুর জারণ। ধাতুর জারণ আমরা দেখলাম, এবার হচ্ছে আমরা দেখবো অধাতুর জারণ। এবার অধাতু যেগুলো আছে, যেমন ধরো অধাতুর মধ্যে আমরা যেগুলো দেখতে পাই, যেমন তোমার সালফার, ফসফরাস, P4 হিসেবে থাকছে, P4 লিখছি, আয়োডিন। এই যে তোমার ধরনের অধাতু যেগুলো আছে, এই অধাতুগুলোর সাথে যদি জলের সংযোগে যদি এটার সাথে ওজোন হচ্ছে বিক্রিয়া করে, তাহলে ও কি তৈরি করে, ও সংশ্লিষ্ট অ্যাসিড তৈরি করে, সংশ্লিষ্ট অ্যাসিড তৈরি করে। তখন সালফারের সাথে রিয়াক্ট করে কি করবে, সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, ফসফরাসের সাথে করে ফসফরিক অ্যাসিড তৈরি করবে, আয়োডিনের সাথে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। এরকম টাইপের রিয়াকশন হচ্ছে করে। যেমন ধরো যদি আমরা বলি সালফারের সাথে যদি আমরা জল নিই, সেই অবস্থায় যদি আমরা O3 এর মধ্যে দিয়ে চালনা করি, তাহলে আমরা কি পাবো, H2SO4। তাহলে যেমন ধরো যদি P4 ফসফরাস নিলাম, তার সাথে H2O দিয়ে ওজোন গ্যাস যদি দিই, তাহলে কি পাবো, H3PO4। অফকোর্স ব্যালেন্স করা নেই, কিন্তু এটা আমরা পাবো। যেমন ধরো I2, এটার সাথে যদি আমরা জল দিই, দিয়ে O3 রিয়াকশন করি, তাহলে আমরা কি পাবো, HiO3। এই তিনটেই কিন্তু অ্যাসিড, তাই না, তীব্র অ্যাসিড। তাহলে এই অ্যাসিড গুলো আমরা কখন পাচ্ছি, যখন আমরা অধাতুর সাথে জলের উপস্থিতিতে অক্সিজেনের বিক্রিয়া করছি, তখন কিন্তু আমরা এই তোমার যে অ্যাসিড গুলো কিন্তু আমরা পাচ্ছি। নেক্সট নেক্সট হচ্ছে ধাতুর জারণ। ধাতুর সাথে যখন ওজোন হচ্ছে বিক্রিয়া করে, ধাতুর সাথে ওজোন বিক্রিয়া করে কি অক্সাইড গঠন, ধাতুর সাথে ওজোন বিক্রিয়া করে অক্সাইড গঠন করে, আর সেটা কি তোমার অধক্ষেপ করে। ওকে, যেমন ধরো যদি আমরা বলি, যেমন ধরো তোমার সিলভার, তাই না, মার্কারি, এই ধরনের যে তোমার ধাতুগুলো আছে, এগুলোর সাথে তোমার কিন্তু ওজোন বিক্রিয়া করে। যেমন ধরো যদি আমরা বলি যে 2Hg নিচ্ছি, তার সাথে নিচ্ছি হলো ওজোন, তাহলে এখান থেকে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে Hg2, পিপিটি পড়বে।
সেম ধরো যদি আমরা বলি যে আমরা 2 AG নিচ্ছি, এর সাথে আমরা ওজন নিচ্ছি, তাহলে আমরা কি পাবো? Ag2, এটা হচ্ছে ধাতুর জারণ করে এই জিনিসটা তৈরি করছে। ক্লিয়ার হচ্ছে এতদূর? এবার দেখো এখানে কি ছিল, এটা মিডল স্টেটে, তাই না? ধাতু এটা, তো এখন এই স্টেটে এটা জিরো অক্সিডেশন স্টেট, কিন্তু এখানে O2 মাইনাস ও আর হচ্ছে -2, যার জন্য এটার অক্সিডেশন স্টেট কত হচ্ছে? +1। তার মানে কি জারণ হচ্ছে এটা, তাই না? তো এখানে এইভাবে করে এগুলোর জারণ কে করতে পারে? এগুলোর জারণ কিন্তু ওজন যেটা আছে, ওজন কিন্তু এগুলোর জারণ এভাবে করে করতে পারছে। নেক্সট হচ্ছে বিরঞ্জন ক্রিয়া। বিরঞ্জন ক্রিয়ায় কি বলছে? যে ওজনের হালকা বিরঞ্জন ক্ষমতা আছে। ওজনের বিয়োজনের ফলে যে আমাদের জায়মান অক্সিজেন উৎপন্ন হয়, এই যে আমরা দেখলাম যে ওজনের বিয়োজনের ফলে এই যে পারমাণবিক অক্সিজেন যেটা, এটাকে আমরা কি বলছি? জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এটা কি করতে পারে? এটার মাধ্যমে হচ্ছে এটা বিরঞ্জন ঘটাতে পারে। এটার মাধ্যমেই হচ্ছে বিরঞ্জন ঘটায়। কার মাধ্যমে? এই জায়মান অক্সিজেনের জারণ ক্রিয়ার মাধ্যমে। যেটা হচ্ছে উদ্ভিজ্জ নীল, লিটমাস, শ্বেত, উল প্রভৃতি ওজন দ্বারা কি হয়? বিরঞ্জিত হয়। তাহলে এই বিরঞ্জনের যে ধর্মটা, এই বিরঞ্জনের ধর্মটা কিন্তু আমাদের ওজনের মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল তাহলে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো করলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিক কিন্তু নিজের মধ্যে প্রচন্ড ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোকে আমাদেরকে ভালো মতো করে পড়তে হবে। তো এখান থেকে কি বেসিসের কোয়েশ্চেন আসতে পারে আমি তোমাদেরকে একটা হালকা আইডিয়া দিয়ে দিতে পারি। হুম, যে অক্সিজেনের অস্বাভাবিক আচরণের কারণ দিয়ে দিতে পারে, যে এখান থেকে কোন ধরো 4টে কারণ দিয়ে দিল আর বললো যে কোনটা কারণ না বা কোনটা কারণ, এটাকে তোমার টিক করো। সেটা তোমাদের এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে যাবে। তারপরে অক্সাইড যেগুলো, কি কি ধরনের অক্সাইড গঠন করছে, কোন ধরনের কোনটা অক্সাইড, উদাহরণ দাও। তারপরে হচ্ছে কিসের সাথে বিক্রিয়া করে কি ধরনের জিনিস গঠন করছে, এগুলো কিন্তু তোমার খুবই এখান থেকে ইম্পর্টেন্ট আমাদের হয়ে যাবে। বোঝা গেল? ধরো রিয়াকশনের উদাহরণ চাইলো, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাইট? ক্ষারকীয় অক্সাইড কোনটা, আম্লিক অক্সাইড, উভধর্মী অক্সাইড, কুসুম অক্সাইড, এগুলো কিন্তু তোমাদের এমনিও ধরো উদাহরণ আসতে পারে। যে ধরো Al2O3 দিয়ে দিল, Al2O3 দিয়ে বললো যে Al2O3 বলো কি ধরনের অক্সাইড হচ্ছে, রাইট? তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। মিশ্র অক্সাইডে আসতে পারে, মিশ্র অক্সাইডে তোমার কি ধরনের হচ্ছে, মানে কত টাইপের এখানে জারণ স্তর দেখা যাচ্ছে, এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে। তারপর হচ্ছে যে এই যে ট্রেন্ড বললাম, যে কোন ট্রেন্ডের বেসিসে ডান দিক থেকে বাঁ দিকে গেলে কি হচ্ছে, উপর থেকে নিচে আসলে কি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আমরা অক্সিজেনের কতটা পরিমাণে আছে সেটার বেসিসে যে আমরা এটাকে ভাগ করছি, স্বাভাবিক অক্সিজেন করছি। স্বাভাবিক অক্সিজেনের পরে আমরা কি করলাম? আমরা করলাম হচ্ছে মানে সাধারণ অক্সাইড। তারপর আমরা করলাম হচ্ছে পলি অক্সাইড। পলি অক্সাইডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? পলি অক্সাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটারও আবার 3টে ভাগ আছে, একটা হচ্ছে পার অক্সাইড, একটা ডাই অক্সাইড, আর একটা কি সুপার অক্সাইড। তাহলে এই যে পার অক্সাইড, ডাই অক্সাইড, সুপার অক্সাইড, এটার মধ্যে কোনটার মধ্যে, ধরো এরকমও কোশ্চেন আসতে পারছে, পার অক্সাইড আর ডাই অক্সাইডের মধ্যে ডিফারেন্সটা কিসের ক্ষেত্রে হচ্ছে? তখন আমাদের সেটা বলতে হবে যে পার অক্সাইডের লিঙ্কেজ বা সমযোজী যে বন্ধন, সমযোজী বন্ধনটার অনুপস্থিতির জন্য কি হচ্ছে এখানে ডিফারেন্সটা দেখা যাচ্ছে। এই ধরনের কোশ্চেনও আসতে পারে, রাইট? ওকে, তাহলে উদাহরণ তো আসবেই, আসবেই উদাহরণ কিন্তু প্রচুর আসে এই ধরনের সাথে। ওজনের থেকে ওজনের প্রস্তুতি হয়ে গেল, আর এই যে তোমাদের তোমার বিয়োজনের যে ধর্ম, তারপরে এই যে তোমার ধর্ম যেগুলো আছে না, এই ধর্মগুলো থেকেও কিন্তু কিরকম কিরকম করে কিভাবে কিভাবে রিয়াক্ট করবে, সেগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা ভালো মতো করে এই জিনিসগুলোকে হচ্ছে পড়তে থাকো, যাতে পরবর্তীকালে যেন প্রবলেম এগুলোর থেকে কিন্তু তোমাদের সে অর্থে কোনো সেরকম না হয়। তোমরা ভালো মতো করে পড়তে থাকো, ভালো মতো করে পড়াশোনা করো। আমাদের দেখা হবে নেক্সট ক্লাস।